আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে সুদূর অস্ট্রেলিয়ার সিডনি থেকে যুক্ত হয়েছেন লেখক ও কলামিস্ট জনাব অজয় দাশগুপ্ত। জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে দেখতে ও শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আপনাকে দেখা ও শোনা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। দাদা, এর মধ্যে আমি খুবই একটু হতাশা নিয়ে কথা বলছি আপনার সঙ্গে। হতাশাটা এই বিবেচনায় যে আমি আসলে মানে বুঝতেই পারছি না যে আমাদের সমাজটা কি সামনের দিকে যাচ্ছে না পেছনের দিকে যাচ্ছে। মানুষের মধ্যে সামাজিক যে মূল্যবোধ, মানবিক চিন্তা ভাবনা, সেগুলো এত দ্রুত এবং এত ভয়ঙ্কর ভাবে কেন নষ্ট হয়ে যাচ্ছে, এটাও আমি বুঝতে পারছি না। আমরা কিন্তু বরাবর দেখে এসেছি যে আমাদের প্রতিবেশী, হয়তো মনে করেন অনেক সময় গ্রামে দেখতাম প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর ঝগড়া, জমি নিয়ে ঝগড়া, মারামারি পর্যন্ত হতো। কিন্তু তারপর যখন সেই শত্রু, যাকে আপাত দৃষ্টি শত্রু মনে করা হতো, সে যদি কোনো কারণে অসুস্থ হতো, তাহলে ঠিকই কিন্তু এই বাড়ি থেকে ওই বাড়িতে তার খোঁজ খবর নিতে যেত, অথবা সে যদি মারা যেত তখন কিন্তু দেখতাম দুই ফ্যামিলি এক হয়ে যেত। তো এই যে পারস্পরিক যে আপনার সহকর্মিতা, এটা যেন একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা দেখলাম তোফায়েল আহমেদ মারা গেলেন আজকে 3 দিন আগে। সেই মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায়, এবং যাদেরকে আমরা আগে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করতাম অথবা গুরুত্বপূর্ণ পদে যাদেরকে বসিয়েছিলাম, তাদের মধ্যে যে আপনার সংকীর্ণতা, যে নিচতা, যে ক্ষুদ্রতা আমরা দেখেছি, আমি না সব মিলিয়ে একটু হতাশ হয়ে গেছি। আপনি দূরে আছেন, সম্ভবত ভালো আছেন, কারণ এই ক্ষুদ্রতার মধ্য দিয়ে আপনাকে যেতে হচ্ছে না, কিন্তু দূরে থাকলেও তো কিছু উপলব্ধি করতে হচ্ছে না। কেমন দেখছেন? ঠিক আছে, প্রথমে আমি একটা কথা বলি আপনাকে। সিরিয়াস আলোচনা হয় ধরেন বৈঠকি মজলিসে, আমরা কিন্তু একটু হালকা আলোচনা করি এবং মানুষকে আমরা চিন্তার খোরাক দেই। এই জন্যই হয়তো মানুষ আমাদের অনুষ্ঠান দেখে। প্রথমে আপনি বললেন যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা। তো ছোট্ট একটা গল্প বলি। আমার যারা দর্শক শ্রোতা তারা গল্প শুনতে চায়, কিন্তু গল্পটা হচ্ছে কি, দুইজন মানুষ প্লেনে করে পাশাপাশি সিটে বসে যাচ্ছে, রাতের ফ্লাইট। একজনের নাক ডাকা জ্বালায় আরেকজন কিছুতেই ঘুমাইতে পারতেছে না। তো বলতেছে, ভাই ভাই আপনি একটু একটু সামলে নেন। বলছে, কি হয়েছে ভাই? আপনি খুব প্রচন্ড নাক ডাকতেছে। আচ্ছা সরি। একটু পরে আবার নাক ডাকছে, তো ওই লোকটা বলছে, আবার ঠেলা দিছে, বলছে ভাই প্লিজ একটু একটু সামলে নেন। বলছে, কি হয়েছে ভাই? বলে, আপনি নাক ডাকতেছেন। তৃতীয়বারে লোকটা রেগে গেছে, বলছে, আপনি বারবার আমাকে ঘুম থেকে জাগাচ্ছেন কেন? বলছে, আপনি নাক ডাকছেন। বলছে, আপনি কি দেখেছেন যে আমি নাক ডাকছি? বলছে, না আমি শুনেছি। নাক ডাকা কি দেখা যায়? বলছে, এটাই তো বাঙালির সবচেয়ে খারাপ অভ্যাস, শুনেই বিশ্বাস করেন, দেখেন তারপর আমারে বলেন। বুঝছেন? এখন কথা হলো, আপনি একটু সিরিয়াসলি আসি। আমি প্রথমেই মরহুম তোফায়েল আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফিরাত বা শান্তি কামনা করি। দেখেন, ভাষা ব্যবহারেও সচেতন হতে হয়। আমি যদি মাগফিরাত বলি, আমি যদি পানি বলি, আমি যদি এইটা বলি, এক ধরনের লোক আছে যারা ওত পেতে আছে এটা ধরার জন্য। আপনি যদি জল বলেন, আপনি যদি শান্তি বলেন, তাহলে আরেক ধরনের মানুষ ওত পেতে আছে আপনাকে ধরার জন্য। আপনি যেটা বললেন, প্রথমেই যেটা বলি, শুধুমাত্র একটিবার তার সাথে আমার যোগাযোগ হয়েছিল। তিনি যখন শেখ হাসিনার মন্ত্রিত্ব ফিরিয়ে দিয়েছিলেন, আপনার হয়তো মনে আছে, তিনি একবার মন্ত্রিত্ব ফিরিয়ে দিয়েছিলেন। তখন আমি বিডি নিউজে একটা লেখা লিখেছিলাম যে মন্ত্রিত্ব ফিরিয়েও এগিয়ে রইলেন তোফায়েল আহমেদ। এর পরের পরদিন আপনার ওনার সেক্রেটারি যোগাযোগ করেছিল, বলছে স্যার লেখাটা খুব পছন্দ করেছে, আপনি দেশে আসলে স্যারের সাথে দেখা করবেন। কিন্তু আওয়ামী লীগের স্যারদের থেকে আমি সবসময় দূরে থাকতাম, স্যার ম্যাডাম সবার কাছ থেকে দেখা আর হয়নি। কিন্তু যে কথাটা আমি আপনাকে বলছি, ধরুন যে প্রত্যেক জাতির তো একটা ইতিহাস আছে না, প্রত্যেক জাতির একটা ইতিহাস আছে। ইতিহাসটা আপনি যে একটা মনুমেন্ট গড়ে তুলবেন, ইতিহাসের মনুমেন্ট, সোশ্যাল মনুমেন্ট, আপনি যেটাই বলুন, পলিটিক্যাল মনুমেন্ট, তো মনুমেন্ট ইজ নট বিল্ড বাই ওয়ান
ব্রিক, একটা ইটে হবে না তো, অনেকগুলো ইট দিয়ে আপনার এটাকে করতে হবে। প্রথমে আমি সমালোচনা করি বলে অনেকে আমার উপর মনে কষ্ট পান, কিন্তু এই কথাটাও তো এখানে বলতে হবে যে আওয়ামী লীগ সবসময় এক ফুলে মালা গাঁথতে চেয়েছে। এক ফুলে কিন্তু মালা হয় না, মালা গাঁথতে হলে অনেকগুলো ফুলের প্রয়োজন হয়। সেই অনেকগুলো ফুলের একটি ফুল কিন্তু তোফায়েল আহমেদ, যাকে ঠিকভাবে আওয়ামী লীগ ব্যবহার করতে পারেনি। শেষের দিকে তাকে পরিত্যাজ্য হয়েছিল তিনি, এবং আমরা সকলেই আশা করেছিলাম তিনি রাষ্ট্রের একটা অত্যন্ত উচ্চ পর্যায়ে যাবে। এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, তাকে আমি প্রথম দেখি, আমি যখন ইন্টারমিডিয়েটের ছাত্র, তাকে হাত করা দিয়ে ট্রেনে করে নিয়ে যাচ্ছিল এক কারাগার থেকে আরেক কারাগারে। ওই কম্পার্টমেন্টে আমি দেখেছি পুলিশ তাকে ঘিরে রেখেছে, তার সাথে আমরা হাই হ্যালো করেছিলাম। তোফায়েল আহমেদ তো ধরেন একজন কিংবদন্তি। এখন আপনি যেটা বলছেন, যে পয়েন্টে আপনি এলেন, একজন মানুষের মৃত্যুর পরে এই ঘৃণা, এই বিভৎস, এই কদর্য ভাষা ব্যবহার, এটাও কিন্তু নতুন নয়। খেয়াল করেন আপনি, আজই আপনার সাথে কথা বলার আগে দেখলাম কোথাকার কোন এসব ছেলে পেলের নামও আমি জানি না, বঙ্গবন্ধুকে জারজ বলেছে। দেখুন, একমাত্র আপনার নিজের যদি জন্মের পরিচয় সম্পর্কে সংকট থাকে, তখন আপনি আরেকজনের পরিচয়কে এরকম সংকটে ফেলতে পারেন। কারণ এটা তো খুব সহজ প্রক্রিয়া নয় না। আপনি বলেই দিচ্ছেন যে আমাদের যিনি জাতিকে জন্ম দিয়েছেন তিনি যদি জারজ হন, তার কথা মতো শব্দটি ব্যবহার করতে আমার ঘৃণা হচ্ছে, তাহলে আমরা সবাই তো কোনো না কোনো ভাবে একই সংজ্ঞায় পড়ে যাচ্ছি। এইটুকু বোধও তাদের নেই, এইটুকু বোধও তাদের নেই। আপনি যেটা বলছেন যে সমাজের এই অবক্ষয়ের জন্য, দেখুন মাসুদ ভাই, আমি খুব সিরিয়াসলি একটা কথা বলি আপনাকে, এই অবক্ষয় একদিনে তৈরি হয়নি, এই ঘৃণা একদিনে তৈরি হয়নি, এই বিভৎস কদর্য যে মনোভাব, এটি একদিনের তৈরি নয়। এগুলো দীর্ঘ সময় ধরে প্রস্তুত করা হয়েছে। অথচ আপনার মনে থাকার কথা যে সাদেক হোসেন খোকার জানাজায় কিন্তু তোফায়েল আহমেদ গিয়েছিলেন, গিয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন। এখন তোফায়েল ভাইকে হাইলাইট করার কোনো প্রয়োজন নেই, উনি এখন সব হিসাব নিকাশে উঠতে চলে গেছেন। কিন্তু যখন মৃত্যু কোনো জায়গায় আপনার সরল রেখা টানতে পারে না, মৃত্যু যেখানে বিভেদ রেখা টানে, সেখানে বুঝতে হবে যে পুরো সমাজ অসুস্থ এবং বিকলাঙ্গ। আমি আপনাকে একটা কথার উত্তর দিতে পারি, সেটা হচ্ছে এর কারণ যারা, তারা আমাদের সমাজে আজকে মাথার মণি। আপনি দেখেন প্রেস সেক্রেটারি, যিনি ডক্টর ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি শফিক সাহেব, তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন, এরকম বালখিল্য, এরকম জঘন্য অশ্লীল স্ট্যাটাস কোন সুস্থ মানুষ আসলে দিতে পারে না। অসুস্থতার এই প্রমাণগুলো তারা কিন্তু রেখে যাচ্ছেন, যেমন তার গুরুও রেখেছেন। তার গুরুর আমলে 1.5 বছরে আমাদের দেশে যে বিপর্যয় ঘটেছে, আপনি এই যে বলছেন প্রত্যেকটি শিক্ষককে অপমান করা হয়েছে, প্রত্যেকটা সৎ মানুষকে, ভালো মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে, মুক্তিযোদ্ধাদেরকে জুতোর মালা গলায় দিয়ে অপমান করা হয়েছে। তোফায়েল আহমেদ তো সেই দৃষ্টিকোণ থেকে বেঁচে গেছেন, তাকেও তো এই অপমান করা হতো যদি তিনি সুস্থ থাকতেন। আমরা হয়তো এমনও ছবি দেখতাম, আল্লাহ না করুক এখন তো আর তিনি নাই, যে তার গলায় জুতার মালা ঝুলছে। এরকম ছবি তো শফিকরা দেখতে চাচ্ছেন। এই যে মৃত্যুর পরে তিনি লিখেছেন, দেখেন আপনি স্যাটারটা কিভাবে করছে, বলছে সে বানানটাও পর্যন্ত ভুল করছে ইচ্ছে করে, মানে তোফায়েলকে তোফেল লিখছে। এক সময় আমরা টোফেল পরীক্ষা দিতাম, এটা বলছে আমরা এখন আইএলটিএস এর যুগে প্রবেশ করেছি, টোফেল আমাদের আর প্রয়োজন নেই। এই যে কদর্যহীন মানসিকতা, এই যে আপনার ভাষার অসংযত ব্যবহার এবং অন্তরের ক্লেদ, এই লোকটি কিন্তু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা ডাস্টবিন বানিয়েছিল, মনে আছে? পরে দেখা গেল কোটি কোটি লোক তাকে ডাস্টবিন ডাকা শুরু করেছে, এবং সেই কারণে সে ওইটা থেকে পার্সোনাল অপসারণ করেছে। আমি একটু আপনাকে এখানে ইন্টারাপ্ট করি, এটা কিন্তু আপনি খুব ভালো বলেছেন যে এখন কিন্তু ডাস্টবিন হাসিনাকেও বলে না, ডাস্টবিন শফিক বলে। ডাস্টবিন শফিক, হ্যাঁ, ওনার নামই হয়ে গেছে ডাস্টবিন শফিক। ডাস্টবিন এবং শফিক। এই জন্য কিন্তু কোনো ক্যাম্পেইনও করতে হয় না, অটোমেটিক হয়ে গেছে। না, এখন যদি আপনি নিজের আকিকা নিজে করেন হবে না? আপনি তো আকিকা নিজে করছেন, বুঝছেন? হয়তো মা বাপেরও প্রয়োজন হয়নি, অভিভাবকেরও প্রয়োজন হয়নি, নিজেই কোথায় গিয়ে বই মেলায় একটা ইয়ে নিয়ে, এবং কি হলো শেষে আপনি যেটা বললেন, ফাইনালি হি বিকেম ডাস্টবিন। সবাই তাকে ডাস্টবিন বলছে। কিন্তু একটু সিরিয়াসলি যদি আমরা দেখি, এই ধরনের যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কিংবা যারা আমাদের দেশে কোনো না কোনো ভাবে গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন, তারা যদি এই ধরনের কথা বলে, তখন তো আপনাকে বুঝতে হবে যে আমাদের সমাজের ভিতরে আসলে পাপ ঢুকে গেছেন। আপনি দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরকে রঠা বলে আনন্দ পাচ্ছে, খেয়াল করেন কিন্তু, হ্যাঁ, মানে যে মানুষটি 1941 সালে রূপান্তরিত হয়েছেন, তাকে ভারত বিভাগের জন্য দায়ী করে, বাংলাদেশের জন্য দায়ী করে রঠা ডাকার একটা প্রক্রিয়া চালু হয়েছে। আপনি কাজী নজরুল ইসলামকে শুধু পারছে না, সে তার কবরে আরো একজনকে শুইয়ে দিয়েছে। মানে
অপরাধ যাকে বলে, দেখুন যে কোনো মৃত্যু নির্মম, যে কোনো মৃত্যু করুন, সেই সেই লাশ কোথায় দাফন হবে, সেই রাজনীতি যে সমাজ করেছে এবং যারা করেছে তাদের মুখ থেকে তো আমরা শান্তির ললিত বাণী শুনবো না। এবং আমি একটা কথা বলি আপনাকে, একবার এখানে আমাকে একটা শিক্ষা দিয়েছিল এক ভদ্র মহিলা, খুব চমৎকার ভাবে। আমি তাকে ফোন করেছিলাম একটা জরুরি কাজে, ভদ্রমহিলা আমার কথা উত্তর দিচ্ছিল অনেক বিলম্বে এবং আমার কাজটা হচ্ছিল না, তখন আমি রেগে গেছিলাম। আমি ফোনে তার সাথে আমাদের বাঙালিদের যা স্বভাব একটু রাগারাগির মতো করেছিলাম, কিচ্ছু বলেনি, শুধু বলেছে কি জানেন, বলছে ইউ আর শোয়িং হোয়াট ইউ আর, তুমি তাই দেখাচ্ছ, তুমি যা। আমি যে কি পরিমাণ লজ্জিত হয়েছিলাম, সে কিন্তু আমাকে একটি কথাও বলেনি যে ইউ শাট আপ বা তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, নাথিং। আমি যখন চুপ করে আছি তখন সে বললো যে হোয়াট ক্যান আই সে, ইউ আর শোয়িং হোয়াট ইউ আর, তুমি যা, তুমি তাই তুমি প্রকাশ করছো, বুঝেছেন। একটা ছোট্ট গল্প বলি আপনাকে। বার্লিনে দেয়াল ছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, যে বার্লিন দেয়াল যেটা পরে ভেঙে ফেলেছে মানুষ। তো বার্লিন দেয়ালের এক পাশে পূর্ব জার্মানি, আরেক পাশে পশ্চিম জার্মানি। পশ্চিম জার্মানি অপেক্ষাকৃত উন্নত, পূর্ব জার্মানি অপেক্ষাকৃত দরিদ্র। তো পূর্ব জার্মানির লোকেরা রাগ করে ওদের স্যানিটারি ন্যাপকিন, নোংরা মোংরা এগুলি সব দেয়ালের এপাশ দিয়ে পশ্চিম জার্মানিতে ফেলতো। অভিযোগ করতে করতে জাতিসংঘ থেকে তদন্ত দল এলো। ওরা যেদিন গেল, গিয়ে এসে ওরা পশ্চিম জার্মানির মেয়রকে জিজ্ঞেস করলো যে একটা জিনিস অবাক হলাম, বলছে কি, বলে ওরা যাবতীয় ময়লা ছুটছে তোমাদের দিকে, ওদের টিস্যু, মানে আপনার পুরোনো খাবার টাবার ইত্যাদি, আর তোমরা ওইদিকে আপেল কমলা এগুলি ফেলতেছো কেন? বলে ভাই যা যা আছে তাই তো দিবে, তাই না? ওদের যা আছে তাই দিছে, আমাদের যা আছে আমরা তাই দিছি, তাই না? এখন যার ভিতরে বিষ আছে, যার ভিতরে কদর্য আছে, যার ভিতরে মৃত্যুর প্রতি শ্রদ্ধা নাই, সে তো এই বিষই উগরে দেবে, তাই না? তো আমার যেটা মনে হয়, এই বিষ থেকে আপনি যেটা বলছেন আমরা হয়তো সেফ আছি, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের জেনারেশন অনেক পবিত্র আছে, নতুন জেনারেশনকে বাঁচাতে হবে। কিন্তু এই নতুন জেনারেশন বাঁচানোর ফিলোসফার কে? এই নতুন জেনারেশন ফিলোসফার যদি আপনার এই খান সাহেব হয়, যিনি টিভিতে এসে আবল তাবল কথা বলেন, আরো যদি এরা হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। জি, না এখন কথা হলো, আপনি বললেন যেটা ঠিকই আছে, যার মধ্যে যা আছে সে তো সেটাই উগড়ে দেবে। তাই এখন উগড়ে দেবে। যার মধ্যে বিষ আছে সে বিষ দেবে। কিন্তু এখন আমরা আতঙ্কিত হচ্ছে এই কারণে যে এ ধরনের দেওয়ার লোক যারা, তারা যখন আপনার প্রতিরোধী বিহীন ভাবে হয়ে, তারা যখন উন্মুক্ত হয়ে যাচ্ছে এবং তারা যখন বেশি বেশি সংখ্যায় হইচই করছে, তখন কি আতঙ্কিত হব না আমরা? মনে করেন আমি যদি এখন মনে করেন রাস্তায় যে মলমূত্র আবর্জনা ছিটাতে থাকি, তাহলে আমাকে তো কেউ না কেউ বাধা দিবে যে তুমি এটা করতে পারো না। কিন্তু এরা তো বাধাহীন ভাবে কাজগুলি করে যাচ্ছে, আমি তো আতঙ্কিত হচ্ছে ওই কারণে। এখানে তো আপনাকে আমি গোপাল ভাঁড়ের একটা গল্প বলতে বাধ্য হচ্ছি না। গোপাল ভাঁড় যে স্বপ্ন দেখেছেন, এক লোক গোপাল ভাঁড়কে অপমান করার জন্য বলছে যে আমি স্বপ্ন দেখলাম কালকে রাতে তোমাকে আপনার গুয়ের পুকুরে ফেলে দেওয়া হয়েছে, বিষ্ঠার পুকুরে, আর আমাকে ক্ষীরের পুকুরে ফেলে দেওয়া হয়েছে, বুঝছেন? গোপাল ভাঁড়কে ফেলেছে গুয়ের পুকুরে, আর ওই লোকটি পড়েছে ক্ষীরের পুকুরে, ক্ষীর ননি এগুলির পুকুরে। তো গোপাল ভাঁড় বলছে যে বাহ, কি চমৎকার স্বপ্ন, আমি কিন্তু পরের পার্টটা দেখছি। বলে পরের পার্ট কি? বলে এরপরে এক লোক এসে বলছে তুই একে চাটবি আর ও তোকে চাটবে, বুঝছেন? শাস্তি হচ্ছে তুই গু চাটবি, আমি ক্ষীর চাটবো। এই লোকগুলোকে আপনার বন্ধ করতে হলে আপনি যেটা বলছেন, ভেরি ইম্পর্টেন্টলি আমি যেটা বলতে চাই আপনার, এটা কিন্তু সমাজকে করতে হবে, এটা তো রাজনীতি করতে পারবে না। রাজনীতির সেই মেরুদণ্ড অনেক আগে কিন্তু ভেঙে গেছে, রাজনীতির সেই মেরুদণ্ডটা একটু ভেঙে গেছে আপনার। আমি আমাকে অনেকে প্রশ্ন করে এবং আপনার ইনবক্সে লেখে যে আপনি তারেক জিয়াকে 6 মাস দেখতে বলেছেন, 6 মাস পরে আমি আবার আপনার সাথে মাসুদ ভাইয়ের একটা চাই, আপনার কি বলে টক শো চাই। তার মানে কি বুঝছেন? সে এখন থেকেই অভিশাপ দিচ্ছে যেন তারেক জিয়া ব্যর্থ হয়, যেন 6 মাস পরে আমরা বসে তার বদনাম করতে পারি। ভাই আমি তো গুণগানও করিনি, বদনামও করিনি। আমরা যেটা বলছি বা আমি ব্যক্তিগতভাবে যেটা বলছি, একটা দোজক থেকে আপনি বেঁচেছেন, এটা কেন ভুলে যাচ্ছেন আপনি? আন্তর্জাতিক চাপে হোক, মানুষের প্রেসারে হোক, কিংবা নিজেদের ব্যর্থতার জন্য হোক, যে মানুষটি কেবল নিজেকে ভালোবেসেছেন, কেবল নিজেকে, নার্সিসাস, যিনি
কেবলমাত্র নিজের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের দেশের এত বড় অপকার করে গেছেন। আস্তে আস্তে তো সবই বেরোচ্ছে, আপনারা তো জাতীয় টিভিতে হরহামেশা বলছেন, আমি দেখতে পাচ্ছি সব সময় যে এই লোকটি আমাদের জাতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গিয়েছে। তার কারণে চট্টগ্রামকে আপনার কারা কারা বলছে যে চিটার গং, এটা কিন্তু খুবই অন্যায় এভাবে বলা। চট্টগ্রামে আমরাও মানুষ, তাই না? চট্টগ্রামে আপনার সূর্য সেনও চট্টগ্রামের, প্রীতিলতা চট্টগ্রামের, এম এ আজিজ চট্টগ্রামের, আপনার কি বলে এটাকে, বহু মনীষীর জন্ম হয়েছে, রমেশ শীল চট্টগ্রামের, মনির জমা ইসলামাবাদী চট্টগ্রামের, আবুল ফজল চট্টগ্রামের। এইভাবে চট্টগ্রামকে চিহ্নিত করা যায় না, কিন্তু তার কারণে আপনার চট্টগ্রামকে এইভাবে চট্টগ্রাম বলছে, চট্টগ্রাম এই লোকের জন্য। খেয়াল করেন আপনি, এই মানুষটি যে একটা হিংসার বীজ সমাজে ছিল না আমি বলবো না, ছিল, ছিল অনেক আগে থেকেই ছিল, কিন্তু সেটাকে তিনি আগুন ধরিয়ে দিয়ে গেছেন। আপনার সমস্ত তৃণ, সমস্ত পাতাই তো অপেক্ষা করে একটা দেশলাইয়ের কাঠির জন্য। আপনি মেরে দেন, দাও দাও করে চলবে, কিন্তু আপনি যদি সেগুলি নিয়ে গিয়ে অন্য কাজে ব্যবহার করেন তাহলে সেগুলি ভালো কাজে ব্যবহার হবে। এই লোকটা যেইভাবে আমাদের সমাজকে হিংসার আগুন জ্বালিয়ে দিয়ে গেছে, আজকে সেটারই স্ফুরণ আমরা দেখতে পাচ্ছি। তার সেক্রেটারি এই কথা বলা মানে কি? এই সেক্রেটারিকে তিনি 1.5 বছর পুষেছেন এবং কোনো এক অন্ধকার থেকে টেনে এনেছেন। তাদের মধ্যে কোনো ধরনের এক ধরনের সমঝোতা ছিল, তো তারা সকলে একই মানসিকতার মানুষ, নাহলে তারা একই ভাষায় কথা বলছেন কেন? এবং আপনি খেয়াল করেন যে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী আসবেন কি আসবেন না, এইটা নিয়ে যে আসিফ নজরুল সাহেব যে স্ট্যাটাস দিলেন, ওই আপনি যেটা বললেন, আবার কিন্তু সে বলছে যে ঠাকুর ঘরে কে রে, আমি কিন্তু কলা খাই না। এ লোক ভয় পেয়ে গেছে শেখ হাসিনা আসার সংবাদ শুনে, ভয় পেয়ে বলছে যে এই হলে এই চিহ্ন দেন, এই হলে এই চিহ্ন দেন। ভাই আপনারা তো বলছেন আসলেই ফাঁসিতে দেবেন, আসলেই জেলে ঢুকাবেন, এখন চিহ্ন চাচ্ছেন কেন? হ্যাঁ, এবং আমি সেখানে, আমার তো সামনাসামনি যদি কখনো কথা হয়, যদি সুযোগ হয়, আমি তাকে শুধু একটাই বলবো, আপনার জন্য একটা চিহ্ন অপেক্ষা করছে, সেটা হচ্ছে জ্যোতি চিহ্ন। আপনি থামেন এবং শেষ হন, কারণ আপনি অনেক ক্ষতি করেছেন এই জাতির। এরাই আমাদের ক্ষতি করছে, এবং এখান থেকে বেরুবার পথ বিএনপিকে তৈরি করতে হবে। আওয়ামী লীগ তো ধরেন, আমি এভাবে বলি বলে অনেকে মাইন্ড করে, কিন্তু সত্যি কথা কি, আওয়ামী লীগ তো জানাজার মিছিল করতে পারছে, জানাজার মানুষ জমায়েত হচ্ছে, সেটা আন্তরিকতা থেকে, শ্রদ্ধা থেকে, ভালোবাসা থেকে, কৃতজ্ঞতা থেকে, ধর্ম থেকে। কিন্তু যে কারণে মানুষের পথে আসা দরকার সেটা কিন্তু এখনো হচ্ছে না, সেটা আওয়ামী লীগ পারছে না এখনো। আওয়ামী লীগ, আমি আবারও বলছি, অনলাইনে ঝগড়াঝাটি করছে, অনলাইনে বিবাদ করছে, একে অপরের বিরুদ্ধে বলছে, যেটা আওয়ামী লীগের অভ্যেস। ওখান থেকে বেরিয়ে এসে যদি আওয়ামী লীগকে করতে হয়, বিএনপির হেল্প লাগবে। আর বিএনপি যদি চায়, আমি মনে করি বিএনপি যদি চায়, আমি খুব দৃঢ়ভাবে বলছি, বিএনপি যদি সৎ শাসন, মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্য এখন পর্যন্ত যেটুকু আছে, এবং যদি আপনার সামাজিক শৃঙ্খলা চায়, বিএনপি কিন্তু দীর্ঘ সময় এদের শাসন করতে পারবে, যদি অসাম্প্রদায়িকতা এবং গণতান্ত্রিকতা রাজনীতি করে। আমি একটু রাজনীতির প্রসঙ্গে আসি, অন্য রাজনীতি, চলমান রাজনীতি, সরকারি দলের রাজনীতি। আমরা এর মধ্যে দেখলাম গত এক সপ্তাহে দুটো ব্যাপার এই ক্যাবিনেটে। একটা ব্যাপার হলো একজন মন্ত্রী তিনি পদত্যাগ করলেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে, পার্বত্য বিষয়ক মন্ত্রী। আরেকটা ঘটনা দেখলাম, আমাদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বহুল আলোচিত মন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। হ্যাঁ, 1 বছর ওখানে থাকবেন। তো এই 1 বছর উনি কিভাবে থাকবেন? বলা হচ্ছে উনি পদত্যাগ করে ওখানে যাবেন, কিন্তু ওনাকে আজকে দেখলাম উনি বলেছেন যে সরকার যদি তাকে ছুটি দেয় তাহলে উনি ছুটি নিয়েও 1 বছর থাকতে পারেন। তার মানে 1 বছর পরে বাকি 4 বছরের জন্য আবার ওনার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার খায়েশ আছে। তো এই লোকটার বিভিন্ন স্টেপ নিয়ে, বিভিন্ন পদক্ষেপ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ, আমার মধ্যে তো আছে। আমি সব মানুষকে দায় দিচ্ছি না, আমি নিজেই ওনাকে খুবই সন্দেহজনক চরিত্র হিসেবে বিবেচনা করি। কারণ ওনাকে আমার মনেই হয় যে উনি বাংলাদেশের বেতনভোগী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এখানে কাজ করছেন, তা আমি মনে করি। এখন এই যে দুটো ঘটনা সরকারের মধ্যে, দুটো ঘটনা কিভাবে আপনি মনে করছেন? সরকারের দুটো ঘটনা কি কোনো ঝাঁকুনি কিনা? আমার মনে হয় না ঝাঁকুনি। ধরুন যে প্রত্যেক দেশেই কিন্তু পদত্যাগের নজির আছে, একমাত্র আমাদের দেশে গলা ধাক্কা ছাড়া বের হয় না, অথবা যদি পতন না ঘটে কেউ পদত্যাগ করে না, আমাদের এই বাংলাদেশগুলিতে বা বাংলাগুলি, উভয় বাংলায়। কিন্তু
পদত্যাগের প্রচুর প্রচুর নিদর্শন আছে। এইখানেই আপনাকে আমি বলেছিলাম বোধহয় গতবার বুদ্ধদেব ভট্টাচার্যের কথা, পশ্চিমবঙ্গের। হ্যাঁ, ইলেকশন রেজাল্ট বাইরে হওয়ার আগেই উনি পদত্যাগ করে ফেলেছেন। পদত্যাগ যারা করতে পারে তাদেরকে আমি দুই ভাবে দেখি। একটা হচ্ছে ধরেন হয় উনি ওই কাজটা সামলাতে পারছে না, অথবা আমি মনে করি কি, আমি এই দেশে কাজ করতে করতে একটা জিনিস খেয়াল করেছি, যারা খুব চতুর হয়, বিচক্ষণ হয়, তারা স্যান্ডউইচের মতো ব্যবহার করে। আপনাকে দুই দিক থেকে চাপবে, পাউরুটি দুই দিক থেকে চাপ দিলে মাঝখানেটা অটোমেটিক বেরিয়ে যায়। এমন চাপা চাপবে আপনি নিজেই বেরিয়ে পালিয়ে যাবেন, পদত্যাগ আর করতে হবে না, নিজেই বাঁচবেন। তো দীপেন দেওয়ান কেন পদত্যাগ করেছে, এটা কিন্তু একটু ধোঁয়াশা দেখলাম আমি, একটু ধোঁয়াশা। কারণ উনি বলছেন যে উনি এই কারণে, ওই কারণগুলো আমার কাছে মজবুত মনে হয়নি। আমি পড়েছিলাম যে কেন উনি পদত্যাগ করলেন। তার বদলে বরং মনীষ নামের এক ভদ্রলোক, মনীষ দেওয়ান সম্ভবত, যাকে তিনি চেয়ারম্যান চেয়েছিলেন সম্ভবত পার্বত্য পরিষদের বা কিছু একটা, উনি যে স্টেটমেন্টটা দিয়েছে ওইটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে। উনি বলেছে যে উনি কাজ করতে পারছে না, উনার কথা রক্ষা করা হয় নাই, উনার চেয়ে উনার প্রতিমন্ত্রীর মানে ভার বেশি, এবং এই সমস্ত কারণ কিন্তু মনীষ দেওয়ান লিখেছে এক জায়গায়, আমি দেখলাম এটা। তো এটা যদি সত্য হয় তাহলে আমি বলবো যে ব্যালেন্স অফ পাওয়ারের ঘাটতিতেই দীপেন দেওয়ান চলে গেছেন। এখন যেহেতু এটা এক্সেপ্টেড বাই দ্য সুপ্রিম অথরিটি, প্রধানমন্ত্রী বা যারা যারা, এটা নিশ্চয়ই গৃহীত হয়ে গেছে, কাজেই দীপেন দেওয়ান ইজ ফিনিশ। আমি মনে করি না ইটস এ বিগ ইস্যু। অন্য কাউকে ওখানে অবশ্যই বিএনপি নিয়োগ দিতে পারে, তবে আমি আশা করব যে আপনার আমাদের দেশে যেহেতু নানা ধরনের সেক্টরে আমরা ভাগ হয়ে আছি, আদিবাসী, চাকমা, মারমা, আমার মনে হয় যারা পার্বত্য চট্টগ্রামের মূল অধিবাসী বা যারা সেখানকার ভূমিপুত্র বা কন্যা, তাদের থেকে একজনকে নিলে আমার মনে হয় যে সেই অঞ্চলের সম্মানও রক্ষা হবে এবং সেই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব হবে। এই জায়গাটায় যেন ভুল করা না হয়, এটা আমার অনুরোধ থাকবে যদি তারা এই অনুষ্ঠান দেখেন। আর দ্বিতীয় হচ্ছে আপনার কোন পদত্যাগ, এটা তো কোনো রাজনৈতিক পদত্যাগ নয়। উনি তো বলেছেন যে আমি বিএনপির আদর্শের প্রতি শ্রদ্ধাশীল, ইত্যাদি ইত্যাদি। তো পদত্যাগে যে শূন্যতা, সেই শূন্যতা পূরণ করার জন্য নিশ্চয়ই বিএনপি প্রস্তুত আছে। আর আপনি খলিল সাহেবের যেটা বললেন, খলিল সাহেব যে আমেরিকার মানুষ, এটা তার কথাবার্তা এবং আচার আচরণেই আমরা বুঝতে পারতাম, যেটা আপনি বললেন যে বারবার আপনারও মনে হয়েছে। তো সেটা ধরেন মেনে নিতে হবে। হ্যাঁ, সত্য কথাটা বললে অনেকের গায়ে লাগে। আমি এখন বিপ্লবী হয়ে বলতে পারি না, মানবো না, রাশিয়ার একজন এজেন্ট দিতে হবে, হ্যাঁ, ভারতের একজন এজেন্ট দিতে হবে, পাকিস্তানের একজন এজেন্ট দিতে হবে, হবে না, আপনাকে মানতেই হবে। পররাষ্ট্রের মতো আপনি দেখেন জয়শঙ্কর এত বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, এবং তাকে কিন্তু উনি কিন্তু রাজনীতিবিদ নন, উনাকে টেকনোক্রেটায় এনে মোদি বসিয়েছে। ইজ এ সাকসেসফুল ফরেন মিনিস্টার সো ফার, ইন্ডিয়ার সবচেয়ে সার্থক একজন পররাষ্ট্রমন্ত্রী। তাকেও আমেরিকার কথা শুনতে হচ্ছে। আমেরিকার সাথে আপনি সংঘাতে গেলে আপনার পতন হবে। আপনি কৌশলে যতটা পারেন আদায় করে নিতে হবে। খলিলুর রহমান যদি সত্যিকার অর্থে আমেরিকার লোক, আমি দোষের কিছু দেখছি না। তার চেয়ে তিনি তো ওই সমস্ত লোকদের চাইতে অনেক ভালো যারা টাকা খেয়ে ডিপ স্টেট করেছে, এবং যারা ডিপ স্টেটের হয়ে বক্তৃতা দিয়ে পরে নিজের ঘরের লোককে এমপি বানিয়ে বিপ্লবী হয়ে গেছে। তাদের মতো তো না, তারাও তো আছে আমাদের সমাজে, তাই না? তারপরে আপনার যারা অতি বাম কিন্তু ভিতরে ভিতরে ডিপ স্টেটের সাথে হাত মিলিয়েছে, তাদেরকে তো চিনি আমরা। তো খলিল সাহেব যে পর্যন্ত ছিলেন এবং জাতিসংঘের সভাপতি হওয়াটা তো গৌরবের, অন্যায়ের তো কিছু না। এখন তিনি যদি কোনো গভীর ষড়যন্ত্রের সাথে জড়িত থাকেন, দ্যাট উইল কাম আউট, তখন আমরা তাকে সেভাবে বিবেচনা করব। আপাতত আমার মনে হয় যে ছুটিতে যাক আর যাই যাক, আমাদের কিন্তু একজন শক্ত পররাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন, এবং সেটা খুবই দুঃখজনক হলেও সত্য, ফারুক চৌধুরীর পরে, আপনার নিশ্চয় মনে আছে ফারুক চৌধুরীর কথা, পররাষ্ট্র সচিব ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, এদের পরে কিন্তু আমরা আসলে সেইভাবে পাইনি। আমরা দুই জনের কথা বলতে পারি যারা ঝলসে উঠেছিলেন, কিন্তু নিরন্তর যেটা, ধারাবাহিক যেটা, সেটার জন্য কিন্তু যে মেধা, প্রজ্ঞা এবং ব্যক্তিত্বের প্রয়োজন হয়, সেটা কিন্তু খলিল সাহেবের নেই। সেই ধরনের মানুষ আমরা চাই। রিপ্রেজেন্টেশন মিনস আপনি যখন দাঁড়াবেন বিশ্ব গ্লোবাল এরিয়ায়, আপনি যখন দাঁড়াবেন, তখন আপনার চেহারা, দুটি, আলাপ সবকিছুতে বিচক্ষণতায় যেন বাংলাদেশ কথা বলে। সেরকম একজন পররাষ্ট্রমন্ত্রী খুঁজে পাওয়া খুব মুশকিল মনে হয় না আমার, যদি যদি পেতে চান। জি, এটা হলো সবচেয়ে বড় কথা, যে যদি পেতে চান, যদি আমরা চাই তাহলে আমরা পাওয়ার আশা করতে পারি। আর যদি আমরা না চাই, আমরা যদি নিস্পৃহ থাকতে চাই, তাহলে সম্ভাবনা তো এসে এসে আপনার ঘরে নক করবে না, আপনাকেই খুঁজে নিতে হবে। এটি হলো আমাদের বাস্তবতা। জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদের অনেক কৃতজ্ঞতা।
আপনি অনেকটা নিয়মিত আমাদের দর্শকদের চাহিদা মেটানোর জন্য আপনি নিজের ব্যস্ত সময় মাঝখান থেকে আমাদের জন্য সময় বের করেন। আপনি ভালো থাকবেন, আগামীতে আবারও কথা হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।